আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি বেশ কিছুদিন ধরে বলে যাচ্ছি হ্যাপি দিওয়ালি হবে, হ্যাপি দিওয়ালি হবে। তা হ্যাপি দিওয়ালির মোটামুটি একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন আমাদের সেনাপ্রধান দ্বিবেদী সাহেব। দ্বিবেদী সাহেব গতকালকে একটা আমাদের ভারতীয় সেনাবাহিনীর একটা অনুষ্ঠানে তিনি বলেছেন, আগে আমি দেখাই, আপনারা তো আবার উল্টো দেখবেন, তার জন্য আমি এটা মিরার এফেক্টে আমি মোবাইলে আমি এটাকে তুলে রেখে দিয়েছি, এইটা আপনারা দেখুন। এটা মোবাইলে এফেক্টে মিরার এফেক্ট দিয়ে রেখে দিয়েছি। ট্রেলার সিঁদুর, ত্রিবেদীর হুঁশিয়ারি, মানে ওটা ছিল ট্রেলার। এবার অনেকটা বড় খবর আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক বড় খবর। আমি অতটা বলতে গেলে এই 10 মিনিটের মধ্যে আর এই ভিডিও হবে না। আমি শুধু এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ বলছি আপনাদের। আজ প্রতিরক্ষা মন্ত্রকের একটি আলোচনা সভায় সেনাপ্রধান বলেন, কোন প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদকে সমর্থন জানালে ভারতের মতো উন্নয়নশীল দেশের কাছে সেটা দুশ্চিন্তার বিষয়। সন্ত্রাসবাদী ও সন্ত্রাসে মদত দেওয়াদের আমরা একই চোখে দেখি, মানে সরকার এবং সন্ত্রাসবাদী যারা আছে একই চোখে আমরা দেখি। যারা সন্ত্রাসে মদত দেয় তাদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি পরিষ্কার জানিয়েছেন। মানে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে সেই ব্যবস্থা সন্ত্রাসবাদী যে সরকার আছে তার বিরুদ্ধেও নেওয়া হবে। এখন এর সঙ্গে তিনি আবার একটা পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্টেজের বাইরে তিনি বলেন যে বাংলাদেশ বেশি যদি বাড়াবাড়ি করে তাহলে 22 কিলোমিটার 2 ঘন্টার মধ্যে 220 কিলোমিটার হয়ে যাবে। আর বাংলাদেশকে যদি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়, রাজনাথ সিংকে এগিয়ে গিয়ে আরো এক কাঠি এগিয়ে গিয়ে বলেছেন, তাহলে অখণ্ড বাংলাদেশের চিত্র আর ম্যাপে থাকবে না। বাংলাদেশের প্রতি এটা আমার, সরকারের প্রতি এটা আমার বার্তা। ফলে ভেতরে ভেতরে যে খিচুড়ি পাকছে সেই গন্ধটা কিন্তু আমি পাচ্ছি, কিন্তু কি খিচুড়িতে মশলা পড়ছে সেটা আমি বুঝতে পারছি না। এর মধ্যে খলিলুর রহমানকে ডেকে পাঠানো হয়েছে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে হঠাৎ খলিলুর রহমানকে ডেকে পাঠানো কেন? খলিলুরকে মানে এমন কিছু সম্পর্ক তো নয় যে খলিলুর ছাড়া আমার প্রাণের বন্ধু খলিলুর, তাকে চাই, না হলে পরে আমি কথাই বলবো না, এটা তো কোনো কাজের কথা নয়। খলিলুরকে ডেকে পাঠানোর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। পরে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে ডিপ স্টেটের সঙ্গে খলিলুরের একটা ভালো পরিচয় আছে। এখন ডিপ স্টেটের কিছু খবরাখবর রাখেন আর কি, তার পেশার জনিত কারণেই রাখেন তুলসী গ্যাবার্ড। তুলসী গ্যাবার্ড দিন কয়েক আগে এই খলিলুর রহমানকে ডেকে পাঠিয়েছিলেন, এই বাংলাদেশ ইস্যু নিয়ে ডেকে পাঠিয়েছিলেন। কি কি চলছে না চলছে বাংলাদেশের ব্যাপারে তিনি সমস্ত কিছু জেনেছেন। এবং তুলসী গ্যাবার্ডকেই উনি বলেছেন ইউনুস অ্যান্ড গং কত টাকা মেরেছে, কোথায় কোথায় কি কি সর্বনাশ করেছে এবং টাকাগুলো কোথায় পাচার করেছে, আর হিন্দু এবং সংখ্যালঘুদের উপরে যারা আছে তাদের উপরে অত্যাচার, ধর্ষণ, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, খুন, জখম, রাহাজানি যত কিছু আছে সমস্ত প্রশ্রয়দাতা হচ্ছে ডক্টর ইউনুস। ফলে এবার তুলসী গ্যাবার্ড কিছু কথা বলেছেন। তুলসী গ্যাবার্ড কথাটা বলে, তুমি টেলিফোন তো সবসময় কথা হয় না, আপনি যখন ভারতে যাবেন তখন ভারতের এনএসএ অজিত দোভালকে আপনি এই কথাগুলো বলে দেবেন, আমার বার্তাটা,
যে আপনার সঙ্গে আমার কি কথা হয়েছে। আমি তো বলতেই পারি, কিন্তু আপনার সঙ্গে আমার কি কথা হয়েছে সেটা আপনি বলাটা অনেক ভালো। তারপরে তুলসী গ্যাবার্ড ফোন করেন আমাদের এনএসএ অজিত দোভালকে। অজিত দোভালকে বলেন যে আমার সঙ্গে খলিলুরের কথা হয়েছে, আপনি খলিলুরকে ডেকে পাঠান, খলিলুর আপনাকে বলে দেবে যে আমি কি কি বলেছি, আমি নিজের মুখে বলতে চাই না। তাই খলিলুরকে ডেকে পাঠানো হয়েছে এবং খলিলুর সেই বার্তাটা, তুলসী গ্যাবার্ডের বার্তাটা, মানে দুজনের বাক্যালাপ, যেটা তুলসী গ্যাবার্ড নিজে বলতে পারতেন কিন্তু নিজে যেটা বলছেন সেটা হয়তো মন গড়া মনে হতে পারে, তাই যাকে বলেছেন সেই খলিলুর রহমানকে ভারতে পাঠানো হচ্ছে। আর এটা হচ্ছে তুলসী গ্যাবার্ডের সঙ্গে অজিত দোভালের কথাবার্তার মাধ্যমে ওকে ডেকে পাঠানো হচ্ছে, যার জন্য বলা হয়েছিল লুপসে সিদ্দিকি ফিদ্দিকি বলে আমরা কাউকে চিনি না। এখন এই যে ব্যাপারগুলো ঘটছে, এই ব্যাপারগুলো কিন্তু অন্তরালে ঘটে যাচ্ছে। এই যে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে নরেন্দ্র মোদী এত দেরি করছেন কেন। আমার যদ্দূর মনে হয় নরেন্দ্র মোদী এমন কিছু একটা করবেন, সময় নিচ্ছেন, যেটা কল্পনাতীত। আমরা কেউ কল্পনা করতে পারছি না এরম কিছু একটা উনি পদক্ষেপ নেবেন। এখন সেই পদক্ষেপ কি বললাম না, খিচুড়ি রান্না হচ্ছে, তার গন্ধটা আসছে, মশলার গন্ধটা আসছে, কিন্তু কি কি মশলা পড়ছে তা তো ধরতে পারছি না। কিন্তু এই পদক্ষেপ যেটা নিচ্ছেন সেটা কিন্তু সাংঘাতিক। বাংলাদেশের পক্ষে কিন্তু ভয়াবহ দিন আসছে এবং কালো মেঘ কিন্তু বাংলাদেশের উপরে ঘনিয়ে আসছে, এটা কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি। এদের কাজকর্ম, সেনাপ্রধানের উক্তি, কারণ আমাদের সেনাপ্রধান আপনাদের সেনাপ্রধানের মতো গিয়ে বাইরে গিয়ে দুমদাম করে কোনো কথা বলেন না। আমাদের সেনা কি হয়, সরকার যা বলে দেয় আমাদের সেনাপ্রধান বা সেনাবাহিনী সেই কাজটুকু করে। রাজনীতির মধ্যে তাদের মাথায় গলানোর মানে তাদের কোনো ইচ্ছে নেই এবং তারা গলায় না, প্রথাগতভাবেই তারা গলায় না। তারা তাদের কাজটুকু নিয়ে থাকে, সেই কাজের সীমাবদ্ধতার মধ্যে যখন থেকে যখন তিনি এই কথাটা বলছেন, তাহলে বুঝতে হবে যে সেনাবাহিনীকে সম্পূর্ণ গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীকে বলা হয়েছে আপনারা যে ব্যবস্থা করার সেই ব্যবস্থা নিন। এখন সেনাবাহিনী তাই এই বিবৃতিগুলো দিচ্ছে। মানে আমার মনে হয় না, বারবার আমি বলছিলাম না, হ্যাপি দিওয়ালি খুব শিগগির হবে, খুব শিগগির হ্যাপি দিওয়ালি হবে এবং এমন হ্যাপি দিওয়ালি 2025-এর এই যে হ্যাপি দিওয়ালি সারা বিশ্ব মনে রাখবে। আর বাংলাদেশে আগামী 100 বছর এই জেহাদি ভারত বিদ্বেষী আর এরা সমস্ত খতম হয়ে যাবে। ভারতবর্ষ সেই ব্যবস্থা নিচ্ছে বলে আমার মনে হচ্ছে, নইলে পরে এত দেরি হতো না, এত সৈন্য সমাবেশ হতো না। বাংলাদেশকে মারার জন্য একদিন যথেষ্ট, তাহলে এত সৈন্য সমাবেশ, এত মিসাইল, এত ব্রহ্মোস, এত আপনার কি বলে ড্রোন, এত কি দরকার? বাংলাদেশ কতটুকু? ভারতবর্ষ যদি মনে করে একদিনের মধ্যে বাংলাদেশ দখল করে নেবে, কতটুকু সময় লাগবে? আপনারা নিজেরা খুব ভালো করে জানেন আপনাদের সৈন্যবল কতটা আছে। আপনাদের সেনাবাহিনীর জিজ্ঞেস করুন, তারাই বলে দেবে কতক্ষণ লড়তে পারবে। একবার একজন সেনা অফিসার বলেছেন আপনার কতক্ষণ আপনারা লড়তে পারবেন, সে বলেছিল যতক্ষণ পর্যন্ত ওরা আসে সময় লাগে, মানে পালাবার সময়টুকু আমাদের চাই। আপনাদের মানে একজন প্রাক্তন সেনাকর্তা নাকি বলেছেন শেখ হাসিনাকে ফেরত না দিলে তারা নাকি কঠোর ব্যবস্থা নেবেন। কি কঠোর ব্যবস্থা নেন আমি বিকেলবেলা
সেই প্রসঙ্গে আসব যে কেন ভারতবর্ষ তার সুরক্ষা বাড়িয়ে দিল। এটা কেন, কিসের জন্য, কাকে বার্তা দেওয়ার জন্য, সেটা আমি সন্ধ্যাবেলা ভিডিওতে বলবো। আজকে এই ভিডিও এইটার মধ্যে শেষ করলাম, হ্যাপি দিওয়ালির মধ্যে শেষ করলাম। হ্যাপি দিওয়ালি হবে 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 এবং খুব শিগগিরই হবে ও মারাত্মক ভাবে হবে, যাতে 2025-এর বাংলাদেশের হ্যাপি দিওয়ালি সারা বিশ্ব যাতে মনে রেখে দেয়। কলকাতায় আওয়ামী লীগের বিরাট মিটিং, মার্চ টু যমুনা কবে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এই মুহূর্তে বাংলাদেশকে যদি দেখেন, কিংবা বাংলাদেশ আওয়ামী লীগকে যদি দেখেন, আজ থেকে 55 বছর আগের 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কালের যে অবস্থায় উপনীত হয়েছিল আওয়ামী লীগ কিংবা বাংলাদেশ, আজকে সেই অবস্থাতেই পতিত হয়েছে। 1971 সালে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করতে হয়েছিল ভারতের মাটিতে বসে। আজকেও ঠিক এমনই অবস্থা, যে বাংলাদেশে ঘটনা ঘটছে। বিশেষ করে গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একপাক্ষিকভাবে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন এবং নির্বাসিত স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই বাংলাদেশের মাটি থেকে কিছুই করা যাচ্ছে না। দখলদার জঙ্গি গোষ্ঠী বাংলাদেশকে দখল করে রেখেছে, যার দরুন বিদেশের মাটিতে আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতের মাটিতে বসে মিটিং করতে হচ্ছে। ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা গতকাল যেদিন রায় হলো, ঠিক সেদিন কলকাতায় বসে মিটিং করেছেন। সেখান থেকে আজ মঙ্গলবার বাংলাদেশের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল। আওয়ামী নেতাস ইন এক্সাইল প্ল্যান স্টেয়ার ইন বাংলা শীর্ষক প্রতিবেদনে এ কথা লিখেছে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য টাইমস অফ ইন্ডিয়া। তবে কলকাতায় কোথায়, কোন ঠিকানায় এই মিটিং হয়েছে তা জানায়নি পত্রিকাটি। সোমবার কেন্দ্রীয় কমিটির ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন দলটির এমন একজন নেতা, শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় সম্পর্কে বলেছেন, 5ই আগস্টের পর থেকেই এটা নির্ধারণ করে রাখা হয়েছিল। হাসিনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে ক্ষমতাসীনরা উন্মুখ হয়ে আছেন, তাই এ সময়ে তারা বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। ওদিকে সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আপডেট দেওয়ার জন্য খবরের চ্যানেল এবং নিউজ পোর্টালগুলোতে আঠার মতো লেগেছিলেন। সন্ধ্যায় তিনি একটি বিবৃতি দিয়েছেন। বিকেল নাগাদ আদালতের রায় নিউজ চ্যানেল এবং অনলাইন নিউজ প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়ে। 2024 সালে ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া গণ অভ্যুত্থানকে নিয়ন্ত্রণে নিতে ঢাকায় শেখ হাসিনা প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন বলে আদালত তাকে অভিযুক্ত করে। ওবায়দুল কাদের আদালতের রায়কে একটি ক্যাঙ্গারু কোর্টের বিচারের নামে প্রহসন বলে আখ্যায়িত করেন। তিনি আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন, দাবি করেন আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নির্বাচন থেকে দূরে রাখতেই মিথ্যা অভিযোগে এই মামলা করা হয়েছে। তিনি রায়কে প্রত্যাখ্যান করে বলেন, এতে আমি বিস্মিত নই। সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা এই বিচার ও রায়কে শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখেন বলে বলা হয় রিপোর্টে। এই রিপোর্টে আরো বলা হয়, পাকিস্তানের কাছ থেকে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময়ের সমস্যা সমাধানের চেষ্টা করেছেন শেখ হাসিনা, এই জন্যই তার বিরুদ্ধে এই প্রতিশোধ। কেন্দ্রীয় কমিটির এক নেতা আরো বলেন, শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং তার পক্ষে আমরা যেসব আইনজীবীকে প্রস্তাব করেছিলাম তাদের কাউকে আদালতে উপস্থিত হওয়ার অনুমতি না দেওয়ার মাধ্যমে বিচার হয়েছে। তার আত্মরক্ষার অধিকার সমুন্নত রাখা হয়নি। এই নেতা আদালত গঠনের কারণ নিয়ে প্রশ্ন তোলেন। ওবায়দুল কাদের বিবৃতিতে বলেন, শিগগিরই যমুনামুখী মার্চ করার জন্য আমরা আমাদের নেতার সঙ্গে আলোচনা করব এবং তার অনুমতি চাইব। দেশে গণতন্ত্র ফেরাতে এটা হবে অত্যন্ত কঠোর এক আন্দোলন। অর্থাৎ ওবায়দুল কাদের বলেছেন, নেতার সঙ্গে, আমাদের নেতার সাথে বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করবেন, আলোচনা করে
এক কঠোর কর্মসূচির দিকে যাবে আওয়ামী লীগ, এই ইঙ্গিতটাই দিয়েছেন ওবায়দুল কাদের। এবং গতকালকের মিটিং থেকে এটাই মোটামুটি সিদ্ধান্ত হয় যে মার্চ টু যমুনা। এখন আওয়ামী লীগের নিশ্চয়ই প্রস্তুতের ব্যাপার আছে, সেই প্রস্তুতির পরেই নিশ্চয়ই মার্চ টু যমুনা, যতই বাধা আসুক, বাধার প্রাচীর ডিঙ্গিয়ে নিশ্চয়ই আওয়ামী লীগ আজকের এই বাংলাদেশকে উদ্ধার করতে এগিয়ে আসবে, নিজেরা উদ্ধার হবে, বাংলাদেশও উদ্ধার হবে। অন্যদিকে শুধু আওয়ামী লীগ যে বৈঠক করেছে, মিটিং করেছে, প্রতিক্রিয়া জানিয়েছে তা নয়, শেখ হাসিনার এই একপাক্ষিক মৃত্যুদণ্ডের রায় বা যে রায়টি দেওয়া হয়েছে সেই রায়ের ব্যাপারে সারা পৃথিবীর মানবাধিকার সংস্থাগুলো, জাতিসংঘ এটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। পৃথক পৃথক বিবৃতিতে মানবাধিকার নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেছে তারা। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে, দুইজনের অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না, যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে, কেননা দীর্ঘদিন ধরে এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ। একই সাথে তারা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছে। তবে এই রায়কে ভুক্তভোগীদের জন্য একটি মুহূর্ত বলে উল্লেখ করেছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়। এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুইজনের অনুপস্থিতিতে বিচারের নজিরবিহীন গতি এবং রায় এই মামলার ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করে বলে প্রতিক্রিয়া জানিয়েছে। আসলে গতকাল থেকে এই রায়ের পর কেউ বসে নেই, আওয়ামী লীগ বসে নেই, আওয়ামী লীগ কাজ করছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো প্রতিক্রিয়া জানিয়েছে এবং জাতিসংঘ পর্যন্ত প্রতিক্রিয়া জানিয়েছে। সরকার একপাক্ষিকভাবে এই রায়টা ঘোষণাটাই পর্যন্তই, কিন্তু বাস্তবায়ন করা দূর কি বাদ। আওয়ামী লীগ, আমরা অনেকে বলি যে আওয়ামী লীগ কোথায়, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ কি করছে? আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে এবং প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগ ঠিকই মাঠে নামবে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন করেছে, আজকে কিন্তু একই, আমি শুরুতেই বলছিলাম, আজকে একই পরিস্থিতির মুখোমুখি। কিছু কিছু সিম্বল দেখলে আপনি কিন্তু বুঝতে পারেন। গতকাল একটি উদাহরণের কথা বলেই আমি আলাপটা শেষ করতে চাই। গতকাল রায় পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ডেপুটি রেজিস্ট্রার এই রায়ের ব্যাপারে নাখোশ হয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। গতকাল রাতে ইসলামী ছাত্র শিবির নামধারী, আমরা ভিডিও ফুটেজ দেখলাম, তার বাসায় যেভাবে তাণ্ডব করে তাকে ধরে নিয়ে এলো, তাতে আমার মনে হলো যে 1971 সালে ইসলামী ছাত্র সংস্থা, এই জামাতের আল বদর আল শামসের যে সংস্থাগুলো যেভাবে 1971 সালে বুদ্ধিজীবীদের ধরে আনতো, ঠিক একই স্টাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে ধরে নিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে এবং পুলিশ তার নামে মামলা করে তাকে জেল হাজতে আদালতে হাজির করেছে, আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে। তার নামে মামলা হয়েছে, এটি শুনেছি, রাষ্ট্রবিরোধী আইনে মামলা হয়েছে। সেম 1971 সালে যা ঘটেছিল আজকে 2025-এ তাই ঘটছে। আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছিল, ভারত আমাদের সহযোগিতা করেছিল, আজকেও অবস্থা কিন্তু একদম তেমনটা। আওয়ামী লীগেরই নেতৃত্ব দিতে হবে, কারণ আমি বারবার বলি যে জামাত তো এই দেশটা এখন জামাতই দখল করেছে। এর ব্যাপারে এর বিরুদ্ধাচরণ করবে যে বিএনপি, না, বিএনপির কোনো বিরুদ্ধাচরণ নেই, বরঞ্চ বিএনপি পক্ষে হাতে তালি বাজাচ্ছে। তাহলে থাকলো কি? আওয়ামী লীগেরই অ্যাটেন্ড নিতে হবে এবং বিশ্ব জনমত গড়ে তুলতে হবে, এছাড়া উপায় নেই। আওয়ামী লীগ নেতারা ঘোষণা করেছেন নেতার অনুমতি নিয়ে মার্চ টু যমুনা করবেন, অবশ্যই করবেন। আমরা সেগুলো দেখবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখব। এভাবে একটা দেশ চলতে পারে না, মানবাধিকারের এখানে কোনো অস্তিত্ব নেই, এটা একটা বন জঙ্গলে পরিণত হয়েছে।
যে যেখানে যাকে পারছে মারছে, ধরছে, কাটছে। এভাবে একটা দেশ চলতে পারে না। জামাতে ইসলামী বাংলাদেশ, ইসলামের কথা বলেন, তারা ন্যায়ের কথা বলেন, আল্লাহর আইন চান, সৎ লোকের শাসন চান। নির্বাচন না করেই তারা ক্ষমতায়, তারা আল্লাহর আইন বাস্তবায়ন করছেন, সৎ লোকের শাসন বাস্তবায়ন করছেন, আপনারা দেখছেন। বাংলাদেশের মানুষ এদেরকে ভোট দিয়ে আপনি যদি নির্বাচিত করেন তাহলে